রেকর্ডিংটা অন করে দিই। ওকে, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, রাইট। এখানে বাট কনজাংশন হিসেবে প্রভাব হচ্ছে, লাইকস হিম রিলেটিভ প্রোনাউন বলতে পারে অথবা কনজাংশন। কনজাংশন হলে দুইটা সেন্টেন্স বা দুইটা আলাদা মিনিংফুল ওয়ার্ডকে কম্বাইন করতে হবে, তাহলে কনজাংশন। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা দুইটা আলাদা কোনো সেন্টেন্স না, লাইকস মি, লাইকস হিম, এটা কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স না, সুতরাং এখানে আমি রিলেটিভ প্রোনাউন বলবো এটাকে। হ্যাঁ, সো 27 নাম্বার তুমি দিছো, এটা রিলেটিভ প্রোনাউন হবে না। আমি এটা কনজাংশন বলবো কারণ লাইকস হিম এটা আমার কোনো অ্যাকচুয়ালি তার মতো, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স না। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে নাউন বাট দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। তো শুধু গ্রাজুয়েটরাই অ্যাপ্লাই করতে পারবে, তারা বাদে আর কেউ পারবে না। সো এখানে দা অর্থটা অ্যাকচুয়ালি বসতেছে হচ্ছে প্রিপোজিশন আকারে। দা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারবো না এটাকে। 30 তো, সরি 29 নাম্বার তুমি কি দিছো? 28 নাম্বার কি দিছো? 28 নাম্বার তুমি দাও না এখানে। অ্যাকচুয়ালি 28 নাম্বারে এটা হবে হচ্ছে হি ইজ নান বাট দ্য গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। সো নান বাট দ্য গ্রাজুয়েটস, এখানে গ্রাজুয়েটস হচ্ছে অ্যাকচুয়ালি আমার কমন নাউন। হ্যাঁ, আর কমন নাউনের আগে আমি যা ইউজ করব সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রিপোজিশন হবে। হ্যাঁ, এ অ্যান্ড দি, এগুলা আর্টিকেল বলবো আর কি। আর আর্টিকেল প্রিপোজিশনের জন্য ব্যবহার হয়। অ্যাম ইজ আর এ অ্যান্ড দি, অ্যাম ইজ আর, এগুলো হচ্ছে আর্টিকেল, এ অ্যান্ড দি আর্টিকেল। আচ্ছা, 29 নাম্বার হচ্ছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ডকে একত্রিত করছে, সো এটা কনজাংশন। এখানে বাটটা আসবে কনজাংশন আকারে। হ্যাঁ, 29 নাম্বার হয়েছে। দেন হিজ অ্যাকশন সারপ্রাইজড দ্য বাই স্ট্যান্ডার্ডস। সো সে সারপ্রাইজড হয়ে গেছে দ্য বাই স্ট্যান্ডার্ডস, এখানে অ্যাকচুয়ালি ইন স্ট্যান্ডার্ডসদের দ্বারা বোঝাচ্ছে, সো এটা প্রিপোজিশন হবে। এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, 30 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে না, এখানে বাই স্ট্যান্ডার্ডস মানে স্ট্যান্ডার্ডস। এখানে হচ্ছে হিজ অ্যাকশন সারপ্রাইজড দ্য বাই স্ট্যান্ডার্ডস। স্ট্যান্ডার্ড যদি ভার্ব হয় তার আগে এটা অ্যাডভার্ব। দ্য বাই স্ট্যান্ডার্ডস, এটা অ্যাডভার্ব হবে অ্যাকচুয়ালি। সারপ্রাইজ একটা ভার্ব হয়ে গেছে, সো স্ট্যান্ডার্ডসকে আমি ভার্ব হিসেবে নিতে পারবো না। এটা হচ্ছে আমার প্রাইমারি ভার্ব। আর যখন আমি স্ট্যান্ডার্ডস বলবো, সো দ্যাটস ওয়াই আমরা এটা তার একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছি, বাই স্ট্যান্ডার্ডস বৈশিষ্ট্য বোঝাচ্ছি, কিন্তু দাগ হচ্ছে বাইয়ের নিচে। সো স্ট্যান্ডার্ডস হলে এখানে অ্যাডজেক্টিভ হইতো, বাট বাই এটা হচ্ছে এখানে প্রিপোজিশন আকারেই বসবে। রাইট, 30-এর সি হবে। হ্যাঁ, এখানে প্রিপোজিশন হবে। 31 নাম্বার হচ্ছে দ্য ট্রেন হ্যাজ পাসড বাই। আচ্ছা, পাস্ট বাই হচ্ছে একটা হচ্ছে প্রিপোজিশন, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, পাস্ট বাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ ফরমেশনে আসবে না। সো 31 নাম্বার তুমি কি দিছো? অ্যাডভার্ব। তুমি এখানে অ্যাডভার্বটা কি বুঝে দিছো? দ্য ট্রেন হ্যাজ পাসড বাই, অ্যাডভার্ব দিলা কেন বলতে পারবা? স্যার ওইটা পাস্ট ভার্বকে মডিফাই করতেছে। আহ, এখানে তুমি বলতেছো পাস্ট বাই, তুমি মডিফাই করতেছো এই জন্য তুমি অ্যাডভার্ব বলতেছো, কিন্তু পাস্ট বাই এটা পুরোটা কিন্তু একটা আবার অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রভার্ব। হুম, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ধরতে পারি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লিখলে ঠিক ছিল, বাট পাস্ট বাই তাকে অতিক্রম করছে পাস্ট বাই। ওকে, আমরা অ্যাডভার্ব নিতে পারি, ইটস নট এ বিগ ডিল, বাট একটু যদি আমরা দেখে নিতে পারতাম প্রিপোজিশনাল চেক। পিপো পিপো নাও চেক।
আচ্ছা, হুইচ প্রিপোজিশন ইজ ইউজ চেক। আচ্ছা রাইট, এই জায়গাটাতে আমরা যদি সেন্টেন্সটাকে বসাই তাহলে একটা arrive across, আচ্ছা অ্যাট অ্যারাইভ ইন চেক। আচ্ছা আমি যদি এখানে এটা বসাই পাস্ট বাই, আচ্ছা এখানে দেখছো এখানে সে বাইটাকে প্রিপোজিশন হিসাবে নিছে। সো আমি যদি এখানে সে অনেকগুলো বাইটাকে প্রিপোজিশন হিসাবে নিছে। সো অ্যাডভার্ব বলাটা খুব মুশকিল হবে, এটা একটু কনফিউজ টাইপের একটা সেন্টেন্স। আচ্ছা যাক, এটা আমরা নেক্সট টাইম আবার অ্যানালাইসিস করব যখন রিভিশনে আসব। সিট বাই মি, এই জায়গাটাতে বাই অ্যাকচুয়ালি মানে আমার সাথে, এটা সিট বাই মি আমার সাথে বসো মানে সাথে বোঝাচ্ছে, হ্যাঁ। সো এটা আমরা প্রিপোজিশন আকারেই ধরবো। 31 31 32 নাম্বার সিট বাই মি 32। সো 32 নাম্বার তুমি কি দিছো প্রিপোজিশন, হ্যাঁ রাইট অ্যান্সার। সো 33 হচ্ছে দ্য কালচারাল ফাংশন কেম টু আ ক্লোজ, খুব কাছাকাছি, এটা একটা অবস্থা বা সিচুয়েশন বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ। সো তুমি 33 অ্যাডজেক্টিভ দিছো, রাইট অ্যান্সার। 34 নাম্বার হচ্ছে ইমরান ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সো ঘনিষ্ঠ বোঝানো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউনকে সিম্পলিফাই করছে। এটাও আমি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বলবো কারণ এটা আমার সিচুয়েশন বোঝাচ্ছে, হ্যাঁ 34 অ্যাডজেক্টিভ। ওকে, দ্য স্কুল ক্লোজেস অ্যাট 2:30 PM, সেটা বন্ধ, এখানে এটা ভার্ব, ঠিক আছে, এইটা এখানে ভার্ব, থার্ড পারসন, দ্য স্কুল ক্লোজেস, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে। 35 নম্বর ভার্ব, গুড। ওকে, এবার আসি 36, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, রাইট, এইটা একটা প্রভাব হিসেবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ। আর যখনই প্রভাব হিসেবে ব্যবহার হবে, সো ক্লোজ অ্যাট হ্যান্ড, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। সো আমি এটাকে বলতে পারি খুবই নিকটে চলে আসছে, মানে ক্লোজ বলতে বোঝাচ্ছে খুবই নিকটে। সো ক্লোজ অ্যাট হ্যান্ড, এইটাকে ক্লোজ মানে খুব নিকটে বোঝাচ্ছে। সো যাওয়া না, ভার্ব তো হবেই না, এটাকে আমি অ্যাকচুয়ালি নাউন বলবো, ঠিক আছে, ক্লোজ অ্যাট হ্যান্ড। সো এটা হচ্ছে একটা নাউন, প্রিপোজিশনাল ফ্রেমে আছে প্রভার্ব হিসাবে। সো এটাকে আমি ভার্ব বলতে পারবো না, এটা নাউন বলতে হবে, হ্যাঁ, ক্লোজ অ্যাট হ্যান্ড। আচ্ছা, সো 36 নাম্বার নাউন হবে। 37 হচ্ছে এভরিবডি হ্যাজ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, রাইট, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপস অ্যান্ড ডাউনস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবস্থা বোঝাচ্ছে, হয় ভালো হবে না খারাপের দিকে যাবে। সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। 37 অ্যাডজেক্টিভ, রাইট। সো আমরা চলে যাব 38-এ, দ্য ডাউন ট্রেন ইজ কামিং। ডাউন ট্রেন মানে কোনো একটা নিম্নগামী ট্রেন, নিম্নগামী ট্রেন। সো এটা নাউনকে নাউনের অবস্থা বোঝাচ্ছে, ডাউন, দ্য ডাউন ট্রেন। সো এখানে যদি অবস্থা বোঝায়, সো এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, রাইট। 37, 38, 38, আচ্ছা 38 তুমি নাউন বললা কেন, একটু এক্সপ্লেইন করো তো। স্যার দ্য ডাউন ট্রেন এটা পুরোটাই একটা সাবজেক্ট, সেজন্য। সো স্পেসিফিক যদি পুরোটা সাবজেক্ট হয় তা ট্রেন তো হচ্ছে নাউন, দা ট্রেন হচ্ছে নাউন, বা নাউনের একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাকে সে বোঝাচ্ছে। সো এটাকে তো আমি নাউন বলতে পারি না, এটা তো নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, নিম্নগামী ট্রেন, রাইট। সো
আমরা এটাকে নাউন বলতে পারি না। এই এক্সেপশনাল গুলো আমরা আবার একটু দেখব কিছু কিছু জায়গায়। একটু তুমি লেখাতে আমি নিজে একটু কনফিউজড, কিন্তু এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি নাউন বলাটা হবে না। এখানে অলরেডি আমরা দুইটা পাইলাম যেগুলো কনফিউশন। এখানে তো তুমি প্রচুর কাটাকাটি করছো, কেন 39 নম্বর এত কনফিউজ কেন? দ্য সান হ্যাজ গন ডাউন, এই তো মানে রাইসেস আপ গনস ডাউন, সে নামছে, এটাও তো একটা অবস্থা বোঝাচ্ছে। সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ, নিম্নগামী, গন ডাউন নিম্নগামী অ্যাডজেক্টিভ। বাট এইখানে আমি নাউন বলাটা টাফ। ওকে, দ্য বোট ইজ সেইলিং ডাউন দ্য রিভার। সো নৌকা হচ্ছে নদীর স্রোতের দিকে যাচ্ছে, এটা সোন ডাউন মানে দিকে বোঝাচ্ছে। সো এটা অ্যাডভার্ব হবে, কারণ সেইলিং হচ্ছে অতিবাহিত হওয়া, সেইলিং ভার্বকে মডিফাই করতেছে সে, ডাউন দ্য রিভার, সো এটা অ্যাডভার্ব হবে। 40 নম্বর তুমি অ্যাডভার্ব লিখছো, 39 কি ছিল এটা? সেলিং ডাউন অ্যাডভার্ব হবে, বাট গান ডাউন তুমি অ্যাডভার্ব লিখছো কেন? এখানে গান হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য তুমি অ্যাডজেক্টিভ লিখছো, তাই? হ্যাঁ, ইটস অলসো অ্যাডজেক্টিভ, রাইট। 39 40 দুটোই অ্যাডজেক্টিভ, 39 40 দুটো অ্যাডজেক্টিভ, কিন্তু 40 তো প্রিপোজিশন না, কারণ দ্য বোট ইজ সেলিং ডাউন দ্য রিভার। আচ্ছা, দ্য বোট ইজ সেলিং ডাউন, আচ্ছা নদীর নিচে চলে গেছে, না এটা ঠিকই আছে, এটা প্রিপোজিশন হবে, কিন্তু সেলিং ডাউন একটা প্রভাব হিসেবে ব্যবহার হতে পারে। যদি চিরান চিন্তা করি সো এটা হবে না, না এত কমপ্লেক্স আসবে না, এটা প্রিপোজিশন ঠিক আছে, বাট এইটা হবে অ্যাডভার্ব, রাইট। অ্যাকচুয়ালি হচ্ছে আইদার অর, দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড, ঠিক আছে, এটা প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, বাট দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড। সো pronoun নাউনকে ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড প্রোনাউন হবে, বিকজ এটা নাউনকে মডিফাই করতেছে। 41টা প্রোনাউন হবে। 42, আইদার অফ দ্য পেন্স উইল বি সাফিসিয়েন্ট, একটা কলমই যথেষ্ট। সো আইদার এখানে অ্যাকচুয়ালি প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আইদার এখানেও প্রোনাউন। 42 নম্বর কি দিছো? কনজাংশন, কনজাংশন দেওয়ার কারণ কি? এটা কি কোনো সেন্টেন্সকে একুমুলেট করতেছে? আইদার অফ দ্য পেন্স, রুলসটা কি? তুমি কি রুলসে তুমি বললা যে আইদার এখানে অ্যাকচুয়ালি কনজাংশন হবে? হ্যাভ ইউ এনি রুলস হিয়ার? আচ্ছা, উই হ্যাভ গেট এনাফ অফ এভরিথিং, আমাদের যথেষ্ট আছে সবকিছু থেকে, উই হ্যাভ গট এনাফ, এনাফ যথেষ্ট, ইটস অ্যান অ্যাডভার্ব। 44 অ্যাডভার্ব হবে, 42 43 কনজাংশন, 42 43 কনজাংশন, এটাকেও কনজাংশন বলছো, এটাকেও কনজাংশন বলছো, বাট না। আইদার অফ দ্য পেন্স হিয়ার ইজ দ্য প্রোনাউন, কারণ সে কলমের, একটা কলমই উইল বি সাফিসিয়েন্ট, একটা কলমই যথেষ্ট, ঠিক আছে, প্রোনাউন। নিচেরটা আইদার ইউ অর ইয়োর ব্রাদার, রাইট, আইদার অর, সো আইদার অর দিস দ্য কনজাংশন, সো 43 কনজাংশন হইতে পারে যেহেতু অর আসছে, রাইট, বাট 42 is not conjunction, this is pronoun. Okay, okay, 44, 44 actually got enough of everything, adverb, verb কে modify করতেছে। 44 তুমি দাও না, এটা adverb হবে। I have enough money
for the project. আমার কাছে যথেষ্ট টাকা আছে। সো এই যথেষ্ট এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যথেষ্ট এটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এনাফ মানি আছে। সো নাউনকে সে মডিফাই করতেছে, নাউনকে সে তাগিদ দিচ্ছে এনাফ, উই উইল ওয়াক স্লোলি। সো এই ওয়াক স্লোলি দিস দ্য অ্যাডজেক্টিভ। সো এনাফ মানি যথেষ্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 45 adjective, right? 46 46 he is strong enough to fight. সে যথেষ্ট enough to মানে সে ভার্ব, সে যুদ্ধ করার জন্য যথেষ্ট শক্তিশালী, he is strong enough to fight. সে যথেষ্ট শক্তিশালী যুদ্ধের জন্য, যুদ্ধের। আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাকে যদি ফাইটকে মডিফাই করে এনাফ টু ফাইট, সো এটা অ্যাডভার্ব হবে। 46 অ্যাডভার্ব দিব আমরা। হ্যাঁ, 47 খুবই আই হ্যাভ ব্রোকেন মাই ফাস্ট, আই হ্যাভ ব্রোকেন মাই ফাস্ট মানে আমি আমার রোজা ভেঙে ফেলছি। ফার্স্ট ইজ অ্যাকচুয়ালি ফার্স্ট ইজ অ্যাডজেক্টিভ, রোজা স্যার রাখা। ফার্স্ট আমি হচ্ছে ডিকশনারিতে সার্চ করছিলাম, দেখি ফার্স্ট মানে দৃঢ়। তাহলে আই হ্যাভ ব্রোকেন মাই দৃঢ়, আমি দৃঢ়তা ব্রোকেন করছি এরকম। ফার্স্ট অর্থ তো অনেক রকম হয় বিভিন্ন সেন্টেন্সে, বাট এখানে অ্যাকচুয়ালি কি ভাঙার উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি হুট করে অ্যাডজেক্টিভ বলতে পারবো না, সেন্টেন্স মিনিংস এর উপর অনেক কিছু ভ্যারি করে। She is leading a fast life. This is the adjective. মানে সে খুব এলাইট লাইফ, ফাস্ট লাইফ, মানে ডিজিটাল লাইফ, ডেভেলপড লাইফ লিড করে। সো দিস দ্য অ্যাডজেক্টিভ। হি ফার্স্ট এভরি ফ্রাইডে, সে রোজা রাখে। দেখছো এখানে ফার্স্ট কিন্তু রোজা রাখা বোধ, প্রতি শুক্রবার সে অ্যাকচুয়ালি ফাস্ট করে। দিস দ্য ভার্ব, দেয়ার দিস দ্য ভার্ব বাই মাই, আমার রোজা। সো দিস দ্য অ্যাকচুয়ালি মাই ফার্স্ট, আমার রোজা। সো এখানে অ্যাকচুয়ালি আমি নাউন বসাইতে হবে। 47 অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, এখানে আমি বসাইতে হবে নাউন। এখানে ফার্স্ট হচ্ছে নাউন, ক্লিয়ার? বাট হি ফাস্ট এভরি ফ্রাইডে। এখন তুমি যদি ফার্স্ট অর্থ বলো দৃঢ়, তাহলে আমি এখানে কি বলবো? ফার্স্ট অর্থ কি দৃঢ়তা করা, সে প্রতি শুক্রবার দৃঢ়তা করে না, এখানে ফার্স্ট অর্থ হচ্ছে রোজা। So there it is the verb. You will fight to the last. সে সবাই শেষে অ্যাকচুয়ালি লাস্টের দিকে সে যুদ্ধগুলো, টু দ্য লাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। সো এখানে লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। হোপফুলি তুমি আজকে পর্যন্ত বুঝছো, তাই না? আজকে পর্যন্ত আমরা 50টা শেষ করলাম, একটু আস্তে আস্তে যাবো, বিকজ প্রিপোজিশন খুব ফাস্ট এবং প্রিপোজিশন আরো তোমাকে বাসায় পড়তে হবে, আমি যেগুলো দিছি শিটগুলো। ওকে, আজকের মতন প্রিপোজিশন থাকবে। একটু মনে রেখো যে আমরা অলমোস্ট 50টা করে ফেলছে 8 নাম্বারে। 10 নাম্বারে অ্যাকচুয়ালি কি ছিল? 10 নাম্বার এটা তুমি আপ করো নাই, 10 নাম্বারটা আপ করো নাই। 11 নাম্বার 11 নাম্বার দিয়ে বিষয়গুলো আপ করো নাই। ফার্স্ট এক্সারসাইজ জিওমেট্রি, আলমগীর সরকার, জিওমেট্রি আপ করো নাই, একটু আপ করে দিও, নাইলে আমরা তো আসলে বুঝবো না। ঠিক আছে, সবকটাই একটু একটু করে যাব, কথা বুঝছো, যাতে বোরিং না লাগে। সো তুমি কালকের মধ্যে এই 10, 11 এবং 1 অ্যাটলিস্ট যে কোনো একটা দিয়ে দিও, যাতে আমরা দেখতে পারি। ওকে, ফার্স্ট মডেল টেস্ট আমরা দেখতেছিলাম। ওকে, লেটস চেক। ফার্স্ট মডেল টেস্টের আমরা অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত দেখছিলাম, তুমি কি আমাকে একটু মনে করে দিতে পারবা? মেবি আমি ম্যাথ পর্যন্ত দেখছিলাম, ম্যাথের লসাগু গসাগু এমন টাইপসের কিছু আমি করছিলাম হোপফুলি। রাইট, এই যে 1 নং প্রশ্নের উত্তর, গণিতের 1 নং প্রশ্নের উত্তর, তাই না? আমরা
সবকিছু শেষ করে ইংলিশও শেষ, বাংলাও শেষ, মোটামুটি আমরা একটু আইডিয়া পেয়ে গেছি কি আসবে না আসবে। 1 নাম্বারে আমরা অ্যাকচুয়ালি 1 নাম্বারে কি সবকটা উত্তর দিছিলাম না আমি এখানে? লসাগু, গসাগু সব দেই নাই? কতটুকু হইছিল? না গণিত ধরিই নাই? যেমন আমার মনে আছে যতটুকু কয়ের অ্যান্সার হবে যে এখানে কোনো প্রচুরক হবেই না, কারণ এখানে প্রচুরক নাই। হ্যাঁ, তাওহিদা, am I right or wrong? কথা শোনা না গেলে একটু আমাকে চ্যাটিং বক্সে লিখে দিও। এক নাম্বার যেটা আমরা বলছিলাম প্রথম দিন যে এখানে প্রচুরক হবেই না। 2 নাম্বারে ছিল 2, 3, 5, 7, 11, 13 ধারাটির পরের দুইটা সংখ্যা কত? যেহেতু মৌলিক সংখ্যা 14 তো হবেই না, 15 হবে না, 16 হবে না, 17 হবে। 17 এবং 19। হোপফুলি তোমার এটা হয়েছিল। দেন গসাগু চেক দিছিলাম 672 মনে আছে, নির্ণয় মান। হ্যাঁ, আমি মনে আছে, আমি তোমাকে গত ক্লাসে ভিডিওটা দিছিলাম, তুমি আজকে একটু দেখবা যে আমি ওখানে বলছিলাম যে তোমার এই দুইটা জায়গাতে ভুল হয়েছিল। কেন? কারণ তোমার এখানে মাইনাস চিহ্নটা খুব কনফিউশন একটা জায়গায় দাঁড় করেছে। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 5, আর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে -5, -12। ক্লিয়ার? সো তুমি অ্যাকচুয়ালি এইখানে -5 আবার এখানে -12, সো কনফিউজড হয়ে গেছিল। অ্যান্সারটা হবে 5 এবং -12, আমার মনে আছে, আমি দেখাইছিলাম। এবং অনুপাতটাও তুমি ভুল করছো। অনুপাতটাও আমি দেখাই দিছিলাম কত ক্লাসে যে কিভাবে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ডাটা করতে হয়। ক্লিয়ার? যে আমি যদি কোনো কিছুর অনুপাত বের করতে বলে, সো আমি কিসের অনুপাত কিভাবে বের করতে হবে গত ক্লাসে আমি এটা দেখাই দিছিলাম। তুমি একটু গত রেকর্ডটা দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, সঠিক উত্তরটি লেখো। ওকে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে সংখ্যাটি 8, 24, 32 দ্বারা বিভাজ্য হবে। রাইট। সো তুমি এমন একটা সংখ্যা নিতে হবে, বিভাজ্য মানেই হচ্ছে ভাগ করা যাবে, সোজা কথা। ঠিক আছে না? তো 8 দুগুণা 16। সো একটু বড় সংখ্যা যদি আমি নেই, 25 যদি আমি নেই, না 24 দিয়ে করা যাবে না। আচ্ছা, এইটার একটা প্রসেস আছে যে 3টা যোগ করে তারপর 3 দিয়ে ভাগ দিয়ে একভাবে আমার এই বিভাজ্য বের করতে হয়। এটা তোমাদের ক্লাস 6 এর বইতে একটা প্রসেস আছে। রাইট, এই যে মানে 3টাকে আগে গসাগু করতে হবে, করে এবং তাদের গুণফল করে সেটার একটা মান বের করতে হবে, কমনটা নিতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি আমার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। সো এখানে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 যোগ করলে সংখ্যাটি এই দ্বারা বিভাজ্য হবে। সো 8 একে 8, 3 8 24, 4 32। রাইট। সো আমি 1 এর সাথে 7 যোগ করলে অ্যান্সার হবে 1। সো এই অ্যান্সার হইছে। আবার তুমি এখানে মাইনাস চিহ্ন দিছো, এটা খুব কনফিউজড। হ্যাঁ, সো এই দাগটা তুমি দিও না। সো তুমি এখানে দিবা হচ্ছে এইভাবে ফুল স্টপ দিবা। ক্লিয়ার? তারপরে 1 লিখবা, তারপর নিচে অ্যান্সার লিখবা। আমি যা বলতেছি এটা করিও। এটার অ্যান্সার হইছে। সো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে সাকিব আল হাসানের প্রথম 8 ওভার বোলিং গড় 4.5, শেষের 2 ওভারে কত রান দিলে তার বোলিং গড় 5 হবে? রাইট। সো অ্যাকচুয়ালি তার টোটাল ওভার হচ্ছে কত? 10। সো 2 ওভারে কত রান দিলে তার বোলিং গড় হবে 5?
সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 8 ওভারে বোলিং এর গড় হচ্ছে 4.5, এখানে আমাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, তুমি এখানে মেবি ক্ষয়ের অ্যান্সারটা দাও নাই। ক্ষয়ের অ্যান্সারটা করার প্রসেসটা কি তুমি দেখো। তুমি যখন গড় বলতেছে তাইলে তুমি কি করতেছো, অবশ্যই সাকিব আল হাসানের প্রথম 8 ওভার বোলিং গড় রান তুমি যদি বলো 4.5, এখানে হবে গড় রান, লেখাটা হয় নাই। 8 ওভার বোলিং এ সে গড় এত এবং শেষে 2 ওভারে কত রান দিলে বোলিং এর গড় হবে 5, রাইট। সো এখানে হবে অ্যাকচুয়ালি রান, গড় হবে 5, বোলিং গড় হবে 5। সো রান আমি যখন দিব, সো 2 ওভারে অ্যাকচুয়ালি আমার রান হচ্ছে কত, আমি যদি ধরি 2 ওভারে আমার হচ্ছে অ্যাকচুয়ালি 10 রান, কারণ 10 দুগুণা 5, তাই না? আর প্রথম ওভারে তাইলে তার 2 ওভারে হচ্ছে 10 রান, আর এইখানে 8 ওভারে 4.5। সো আমি যদি এক্স এর মান চিন্তা করি তাহলে 4.5 ইন্টু 8, যেহেতু এই গড়ের সাথে আমি এটা গুণ দিছি, কত রান দিলে তার বোলিং গড় হবে 5। সো এখানে আমাকে আগে রান বের করতে হবে। সো 4.5 ইন্টু 8 যদি আমি করি, সো 4.5 ইন্টু 8 যদি আমি করি 36 রান, ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি ও গড় দিছে এত, হ্যাঁ। সো আমার যদি গড় হয় 4.5, অলওয়েজ মনে রাখবা গড় যে ভ্যালুটা থাকবে, সো লিখতে হবে টোটাল ওভার কয়টা, 8টা, টোটাল গড় রান কত, 4.5, 4.5। সো এখানে দিতে হবে, বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে, এখানে দিতে হবে হচ্ছে 4.5। সো 8 ওভারে যদি প্রতি ওভারে সে 4.5 করে গড়ে রান করে, তাহলে সে টোটাল অ্যাকচুয়ালি রান করে কত, 36। এটা আবার বাংলা হয়ে যাচ্ছে, ইংলিশ হয়ে যাচ্ছে, 36 রান করে, রাইট। আমার কথা কি বুঝতে পারছো? তা এখন 2 ওভার শেষে তার মানে তার কত রান দিলে তার বোলিং গড় হবে 5। এখন দেখো সে প্রথম 8 ওভারে তো 36 রান করছেই, ঠিক আছে? সো এখন আমাকে তার গড় বের করতে হবে 5। তাহলে যদি আমি লাস্ট 2 ওভারে আমি চিন্তা করি যে আমার কত রান যোগ করতে হবে, আমি প্রথমটা পেয়ে গেছি যে 36 রান করছে প্রথম 8 ওভারে, হ্যাঁ। আর পরে যদি আমি চিন্তা করি আরো 2 ওভার সে এক্সট্রা করছে, তাহলে টোটাল করছে কত, তার অ্যাকচুয়ালি করছে হচ্ছে 10 ওভার। আচ্ছা, এখন 10 ওভারে যদি 8 ওভারে সে 36 রান করে, তো 10 ওভারে তার গড় বের করতে হবে। এটার প্রসেসটা হচ্ছে তোমাদের বইতে, যদি আমি গড় চ্যাপ্টারটাতে যাই, আমি তোমাকে বইয়ের মধ্যে দেখাই দিই, তাহলে ইজি হবে। কারণ আমি যেভাবে করছি সেটা শর্টকাট নিয়ম, বাট এই শর্টকাট নিয়মে তোমাকে দিলে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি বইয়ের নিয়মে দিতে হবে যদি ইফ ইউ উইল গেট মার্কস। সো আমাদের ম্যাথে গড়ের চ্যাপ্টারটার মধ্যে এখানে গড় চ্যাপ্টারটা আছে হচ্ছে অনুপাত, মেবি 38 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, সো এইখানে যদি আমাকে চিন্তা করা হয় অনুপাত, কোনো জিনিসের অনুপাত বের করতে বলে, ৮২, আচ্ছা এখানে বছর মাসের একটা হিসাব আছে, আমরা এগুলো পাবো, বাট পরে আমরা এগুলো দেখব। এখন অ্যাকচুয়ালি আমরা একটা হিসাব বের করতেছি যে আমি হিসাব বের করতেছি ৮ বলে আমার গড়। সো আমি এইভাবে অনুপাতে বের করলে হবে না, গসাগু উদ্দীপকে আবিদার এত 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 আবিদার না, এগুলো সব আমি অন্য রকমের। গড়ের ম্যাথ কি তোমাদের ক্লাস 6-এ নাই? কোন ক্লাসে আমি করালাম গড়ের ম্যাথ? গড় অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ।
হুম, এখানে গড়ের ম্যাথ দেয়া নাই, সো আমি শর্টকাট পদ্ধতি শিখাই দিই তোমাকে। না, সো আমাদের এইখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে আমার ৮ ওভারে যদি 4.5 গড় হয়, তার মানে ৩৬ রানে গড় কত, এবং আমি এখানে রানটা তো জানি না, ঠিক আছে? ৩৬ রানে, ঐকিক নিয়মের অঙ্ক, ৩৬ রানে ৮ ওভারে গড় হচ্ছে গড় বের করতে হবে, তাই না? 4.5, সরি রান বের করতে হবে, তাই রানটাকে আমরা রাইট সাইডে রাখবো। এটা হচ্ছে শর্টকাট উপায় আর কি, যে 4.5 গড়ে ৮ ওভারে রান হচ্ছে তোমার কত রান হচ্ছে? ৩৬ রান। 4.5 এ ৮ ওভারে রান হচ্ছে কত? ৩৬। এবং ৫ ওভারে আমার কত রান হচ্ছে অ্যাকচুয়ালি? সো 4.5 যদি গড় হয়, সো ১০ ওভারে, ১ ওভারে হচ্ছে ৩৬/৮, আর হচ্ছে এখানে ১ ওভারে আমার আসতেছে আবারও ছোট হয়ে যাবে 4.5। এখন যদি আমি বলি ৫ হচ্ছে গড় এবং ওভার হচ্ছে ১০, সো আমার ১-এর চেয়ে ১০ বড়, সো উপরে গুণ হবে, এবং ১-এর চেয়ে ৫ বড়, সো উপরে গুণ হবে, আর নিচে আসতেছে ৮ ইন্টু 4.5। এখন তুমি যদি এটাকে কাটাকাটি করো, তাহলে কত? ৮ দুগুণ ১৬, ৩ আর ২৪, ৪ আটা ৩২, ৫ চারটা ৪০, সো ৩৬, ১০, ৫ যত আসে, ৩৬ ইন্টু ১০ ইন্টু ৫ ডিভাইডেড বাই তোমার আসতেছে কত? 8 ইন্টু 4.5। এটাকে যদি তুমি করো তাহলে দেখবা যে ৫০ রান আসে। তাহলে ও অ্যাকচুয়ালি ৫০ রানে তার গড় হবে হচ্ছে ৫। এখন দেখো, তুমি যদি এটাকে প্রমাণ করতে চাও, আমি ঐকিক নিয়মে করলাম যে 4.5 গড়ে ৮ ওভারে করছে ৩৬ রান, কিভাবে? যে আমি জাস্ট গুণ দিছি 4.5 ইন্টু ৮, তাহলে ১ ওভারে, সরি ১ গড়ে ১ ওভারে সে করছে এইটা, এবং জাস্ট ৫ গড় ১০ ওভার, যেহেতু টোটালটা যোগ হয়েছে, করছে ৫০। এখন তুমি যদি দেখো তাহলে দেখবা টোটাল ওভার হয়েছে কত? ৮ প্লাস ২ কত হলো? ১০। ১০ আর গড় করছে কত? ৫। তাহলে ১০ ওভার ইন্টু ৫ গুণ দিলে দেখবো ৫০ রান হয়। সো ম্যাথ আমাদের হইছে, বাট এটা কিন্তু গেছে ঐকিক নিয়মের ম্যাথ। এখন ঐকিক নিয়মের ম্যাথ তুমি করছো কিনা ক্লাস 6-এ, এটা আমি কিন্তু জানি না। এখন যদি ক্লাসে এই টাইপসের, ক্লাস 6-এ যদি এই টাইপসের ম্যাথ না থাকে, তাহলে আমাদেরকে আবার সিনিয়র লেভেলের ম্যাথগুলো সলভ করতে হবে। হোপফুলি তুমি বুঝছো। আমি তো পেলাম না। এটা বাসে এত অংশ কাদায়, এত অংশ পানিতে। যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য ৩ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? চমৎকার। বাসটা কাদায় আছে কত? 0.5, 0.5, 0.25 আছে হচ্ছে পানিতে। যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য হয় ৩ মিটার, তাই জাস্ট এগুলো আমাকে যোগ করে দিতে হবে। কাদায়, পানিতে এবং পানির উপরে টোটালটা যোগ করলে যা হয়, এটা তো পারার কথা ছিল মেবি। জাস্ট ভগ্নাংশের ব্যাখ্যা করে করছো। 0.25, 0.5, ওকে, 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 এত অংশ। সো সম্পূর্ণ বাসটির পরিমাণ যদি ১ হয়, সুতরাং বাসটি পানির উপরে আছে 1/4 অংশ, রাইট? সো তোমার এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? না, পানির উপরে বাসটির দৈর্ঘ্য তো ৩ মিটার দেয়াই আছে। আচ্ছা, এখন তুমি বের করছো বাসটি পানির উপরে, এখানে কি দেয়া তাইলে? যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য ৩ মিটার হয়, পানিতে হয়
0.5 এটা। আচ্ছা, দুইটা মিলাই তো আমরা বের করে ফেলছি। কাদা পানিতে আছে 3.4। টোটাল বাঁশটার সম্পূর্ণ বাঁশের পরিমাণ 1 হলে বাঁশটি পানির না, এটা পানির উপরে আছে। এখন এত অংশের দৈর্ঘ্য 3 মিটার, রাইট? রাইট। তাহলে আমাদের অংশটা বের হয়ে গেলে এত অংশ দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে? 3 4 12 মিটার। পারফেক্ট, পারফেক্ট হয়েছে, ম্যাথটা পারফেক্ট হয়েছে। ওকে, এবার 4.5 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 4.1 হবে? রাইট। তার মানে তুমি এই ম্যাথটা পারছো, এই ম্যাথটাও পারার কথা, এটা একই অনুপাতের ম্যাথ, কিন্তু এর আগেরটা পারো নাই কারণ ওইটা ঐকিক নিয়মের ছিল। আচ্ছা, এইটা পারো নাই তুমি, কেন পারো নাই? কারণ এটা অনুপাতের ম্যাথ, কোনো জটিল কোনো ম্যাথ। 4.5 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 4.1 হবে? সো তোমার এখানে ম্যাথে হয়েছে কোনটা কোনটা? তোমার এখানে ম্যাথে এটা হয়েছে, সো এখানে তুমি পাবা 2, বাট এটা হয় নাই 0, এটা হয়েছে 2 4। আচ্ছা, এটা হয় নাই, সো অ্যাকচুয়ালি তুমি পাইছো 4, আর দুইটা আমি দেখাই দিলাম। আচ্ছা, 4.5 অনুপাতটি পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 4.1 হবে? সো আমি ধরেই নিচ্ছি 4.5। আচ্ছা, সো এইটাকে অ্যাকচুয়ালি আমি যদি ধরি যে 4 ডিভাইডেড বাই 5, এটাই তো দেয়া। অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে, সো এইটা যদি হয় অনুপাত, তাহলে পূর্ব রাশিটা আমরা কত ধরবো? এত অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি, আচ্ছা, পূর্ব রাশির সাথে কত যোগ করলে, সো অনুপাতটি 4.1 হবে। আচ্ছা, তাহলে এত অনুপাতের পূর্ব রাশির সাথে, আচ্ছা এটা হচ্ছে পূর্ব রাশি, এরপর হচ্ছে পরেরটা হচ্ছে কত যোগ করলে, এটা হচ্ছে পরের রাশি, করলে ওই রাশিটার যোগফল হবে 4.1। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, পূর্ব রাশির অনুপাত হচ্ছে 4.5, পরের রাশি তো আমি জানি না, এই জন্য এক্স। সো আমি এক্স এর পূর্ব রাশির সাথে কত যোগ করলে কত যোগ করলে অনুপাত 4.5 হবে? আচ্ছা, সো আমি সম্পূর্ণ রাশিটা ধরছি এক্স। সো অ্যাকচুয়ালি দুইটার অনুপাত যদি আমি 1 ধরি, তা 1 মাইনাস 4/5 ডিভাইডেড বাই 1/4, রাইট? সো আমি পুরোটা ধরলাম 1, পূর্ব রাশি এবং পরের রাশি টোটাল অংশ ধরলাম 1, সেখান থেকে 4.3 পূর্ব রাশি বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে পরের রাশি। সো পরের রাশির সাথে এটা হচ্ছে পরের রাশির অংশ, সুতরাং এই অংশটাকে যদি আমি 1/4 ধরি, 4 5 20, 4 4 16, 5 1 5 21। না, এটা এইভাবে করা যাবে না, এটা অন্য ফরমেশনে করতে হবে, এটা আমি পরে কালকে বা পরশু আমি দেখাই দিব। সো এই পর্যন্ত আজকে থাক। ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করলাম, কতটুকু হয়েছে এটা তুমি বাসায় অবশ্যই কারেকশন করে নিবা, ওইটা একটু ভিন্নভাবে হবে। আজকে আমরা একটু নতুন একটা টপিকসে যাব। তাওহিদা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তাওহিদা, ম্যাথস মোটামুটি আমাদের জ্যামিতি শেষ। স্যার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, সমস্যা নাই, তাই তুমি ভিডিওটা দেখে নিও, ভিডিওটা দেখো, আর আমার কোনো অ্যান্সার যদি তোমার দেয়া লাগে আমাকে পরে ফোন দিও। ভিডিওটা দেখো, পরে ফোন দিও যদি কোনো কিছু না বোঝো। এখন আমি যেটা পড়াবো, সো আজকে আমরা ম্যাথের ধরবো হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক ধরবো। সো অ্যারিথমেটিক মানে পাটিগণিত। অ্যারিথমেটিকের লাস্ট চ্যাপ্টারটা আমরা ধরবো।
অ্যারিথমেটিকের লাস্ট চ্যাপ্টার ছিল হচ্ছে রেশিও, ঠিক আছে, শতকরা ঐকিক, এই যে ঐকিক নিয়মের ম্যাথ যেটা তোমাদের এখানে, তারপর হচ্ছে তথ্য উপাত্ত, সরল সমীকরণ। সো আমরা ঐকিক নিয়মের অঙ্কটা আজকে দেখি, যেহেতু আমরা অলরেডি ঐকিক নিয়মের আমরা একটা অঙ্ক করে ফেলছি বাট পারি নাই। সো আজকে আমরা একটা ঐকিক নিয়মের ম্যাথ দেখব। আচ্ছা, এটা 2.2, সরাসরি ম্যাথ দেওয়া আছে তো বইয়ের। এটা হচ্ছে 2.3, এগুলা দেওয়া আছে সব কোশ্চেন। সো আমরা আগে 2.1, 2.2 এবং 2.3টা আজকে একটু ওভারঅল একটা ফ্যাব্রিকেট করব। সো 2.1 এবং 2.2, 2.1-এ আছে অনুপাত, আর 2.2 তো আছে অনুপাত। 2.3-তে, 2.3-তে এখানে নাই। এই যে 2.1 মানে পুরোটাই অনুপাত। 2.2, এই যে 2.2 হচ্ছে শতকরা বা দোকানের আম লাভ ক্ষতি শতকরা। এই যে ঐকিক নিয়মে 2.3 এই ম্যাথটাতেই আজকে ঐকিক নিয়মের ম্যাথই একটা আমি করাইলাম, যে কত ওভারে কত রান করতেছে এজ লাইক এজ দিস। সো আজকে আমরা অ্যাকচুয়ালি ঐকিক নিয়মে আসার আগে আমাদেরকে অনুপাত গুলো বুঝতে হবে। তো অনুপাতের ম্যাথগুলা কি তুমি বোঝো? আমাকে একটু লিখে দাও যে অনুপাতের ম্যাথগুলা কি বোঝো তুমি, মানে 2.1, 2.2, 2.3 এই তিনটার ম্যাথ কি বোঝো? নাহলে আমি একদম প্রথম থেকে শুরু করতে হবে। 2.1, 2.2, 2.3 কি তুমি বোঝো তাওহিদা? হ্যাঁ, অনুপাত তুমি কি 2.1, 2.2 and 2.3 বুঝো? এই ধ্বনির পরিবর্তনটা বোঝার জিনিস, ঠিক আছে? আমি একটু আগে তোমাকে যেটা দিলাম সেটা হচ্ছে তোমার আহ, এই যে গ্রামারে একটু আগে আমি তোমাকে দিলাম বিরাম চিহ্ন, হ্যাঁ, এই বিরাম চিহ্ন টোটালি মুখস্থ, যে কখন দাঁড়িয়ে হবে কখন ক্লোন হবে এগুলো। আর একটু আগে আমি তোমাকে ম্যাথ দিছি যেটা রেকর্ডিং হয় নাই,
তো ম্যাথে আমি 2.2 2.3 দিছি, যেখানে অনুপাত, সমানুপাত এবং ঐকিক নিয়মের কিছু প্র্যাকটিস আছে, যেহেতু তুমি আমাকে বলছো এটা পারবা। আর এখানে এই সেমিকলন এটা বোঝার কিছু না, এটা ডিরেক্ট মুখস্থ, ক্লিয়ার। বাট বোঝার জিনিস যেটা, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তনটা আসছে হলো তৎসম শব্দ থেকে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দে পরিবর্তন হয়ে এই ধ্বনির মানে অ্যাকচুয়ালি ধ্বনির পরিবর্তনগুলো হয়। তো ধ্বনির পরিবর্তনের জন্য সবচেয়ে বড় মূল ভূমিকা পালন করে হচ্ছে তার সন্ধি বিচ্ছেদ এবং বর্ণ বিচ্ছেদগুলো। যেমন দেখো, আমরা যদি যুক্ত বর্ণ করি তাহলে এটা ক ত দিয়ে, এটা অলরেডি আমি যুক্ত বর্ণে তোমাকে দেখাইছি। সো যখনই ধ্বনি চেঞ্জ হচ্ছে, যেমন আমি মুক্তকে বলতেছি মুক্ত, হ্যাঁ, এটা উচ্চারণ চেঞ্জ, যেমন অক্কা, অ্যাকচুয়ালি অক্কা, অক্ক বলা যাবে না, বা পক্ক বলা যাবে না, পক্ক। তারপর অক্ষয়, আমি ও অক্ষয় খ উচ্চারণ করতে পারবো, প্রথমে ক উচ্চারণ করতে হবে, অক্ষয়। মুগ্ধ, জ্ঞান, তো আমি এখানে গান বলতে পারবো না, এখানে আমাকে বলতে হবে জ্ঞান। তো এখানে জ আর ইয় আছে, সো উচ্চারণ অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না। তয় ম ব্যবহার করতে হবে, যেমন আত্ম বা আত্ম। বেত্র, কথা বুঝতে পারছো? ত্রু হইলে কি শত্রু। এই উচ্চারণগুলো তোমাকে বুঝতে হবে, এবং এই উচ্চারণগুলো বিভিন্ন সময় আসে, এটা একটু মনে রাখতে হবে। আমি তোমাকে এই ধ্বনির পরিবর্তনটা দিছি, এটা মুখস্থ করতে হবে, উচ্চারণগুলো মুখস্থ করতে হবে। বর্তমান রূপ এবং উচ্চারণ এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন জায়গায় কি আসে। এবং এই জায়গাটা যেটা আমি এইখানে যেটা আছে, সে এগুলো হচ্ছে সব যুক্ত বর্ণ, আর এইখানে হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণের মাধ্যমে যে যুক্ত বর্ণটা হয়, যেমন ক ত মিলে হয় কি শক্ত, ভক্ত, কথাই বুঝতে পারছো? যেমন এখানে ক ত হচ্ছে কি মুক্ত, একই জিনিস, কিন্তু একটা হচ্ছে ক ত হবে, আর এটা উচ্চারণের ক্ষেত্রে খালি হবে কি উচ্চারণও মানে লেখার ক্ষেত্রে গঠন রীতি ক ত, বাট উচ্চারণ হবে মুক্ত। তাহলে ওইটা কি হবে? এটা হচ্ছে শক্ত। এখন তুমি এটা যদি বলো সুক্ত, তাহলে হবে না। এখানে যেমন মুক্ত বলছো তুমি, মক্ত বললে হবে না, কিছু জায়গাতে একটু চেঞ্জ লাগবে, যেমন শক্ত, ভক্ত, উক্ত, ক্লিয়ার। আবার ক ক উচ্চারণ হলে কি হবে? ছক্কা, টেক্কা। এখানে যেরকম তুমি বলছো কি পক্ক, কয় ব আছে, তো এই কয় ব থাকলে তুমি কি বলছো? পক্ক। এই যে, সো এইখানে তোমার স্বরবর্ণও থাকতে পারে, আবার ব্যঞ্জন বর্ণও থাকতে পারে, কিন্তু এখানে সব ব্যঞ্জন বর্ণ দিয়ে দেখানো হয়েছে। সো ধ্বনির পরিবর্তনটা আমি যেটা তোমাকে দিছি সম্পূর্ণটাই ব্যঞ্জন বর্ণের। সো আজকে আপাতত ম্যাথ অনেকগুলা দিয়ে দিলাম, হ্যাঁ, ধ্বনির পরিবর্তন অনেকগুলা আমি দিয়ে দিলাম, এগুলো সবই মুখস্থ টাইপ, এগুলা খুব কম আসে, বাট আসে। সো আজকের যে লেকচারটা, সেটা হচ্ছে আজকের লেকচারে আমরা যেটা যেটা পড়লাম, সেটা হচ্ছে যে ম্যাথ আমরা প্র্যাকটিস করলাম কত 2.1 এবং 2.2 আমি তোমায় করতে দিছি, প্র্যাকটিস করব। ইফ যদি তুমি কোনোটা না পারো আমি দেখাই দিব। দেন আমি তোমাকে এখানে অ্যাড করে দিছি হচ্ছে ধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জন পরিবর্তন সম্পর্কিত কিছু ম্যাথ। এটা তো আমি সব অ্যাসেসমেন্ট দিয়ে দিছি। আহ, উম, ওকে, বিরাম চিহ্ন, দেন হচ্ছে তোমাকে যেটা দিব সেটা হচ্ছে বিরাম চিহ্ন এবং হচ্ছে ধ্বনির পরিবর্তন। এবং ধ্বনিটা অ্যাকচুয়ালি ব্যঞ্জন ধ্বনি, বেশি পরিবর্তন হচ্ছে ব্যঞ্জন ধ্বনির। সংস্কৃত ধ্বনি আসলে আসছে হলো স্বরবর্ণ থেকে বেশি, সো এটা বেশি পরীক্ষায় আসে না। বাট বাংলার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বাংলার ক্ষেত্রে আমরা এখানে পাইলাম হচ্ছে আহ, বিরাম চিহ্ন, তাই না? বিরাম চিহ্ন, তাই তো? আচ্ছা, চিন, আচ্ছা এটা চিহ্ন হয়ে যাচ্ছে, চিহ্ন লেখা যাচ্ছে না, বিরাম সাইন লিখে দিই, বিরাম সাইন। আর একটা হচ্ছে তোমার আহ, আহ, এটা হচ্ছে আমরা যেটা আমি দিলাম তোমাদেরকে, ধ্বনির পরিবর্তন।
ধ্বনির পরিবর্তন। সো হোপফুলি আজকে এতটুকুই থাক। ওকে, নেক্সট ক্লাসে আমি তোমার অবশ্যই ক্লাস ওয়ার্কের ছবিগুলো আপলোড করতে থাকো, কারণ যত বেশি তুমি দেখাবা তত বেশি তোমার শেখা হবে। কোনো কোশ্চেন আছে তাওহিদা? নো স্যার। ওকে, তাহলে খোদা হাফেজ।